সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আরেকটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের যে ক্লাস তা সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। যারা আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে গবেষণা করি সকলের জন্যই প্রযোজ্য। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আমি আব্দুল গনি, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 18 বাড়ি ডিগ্রি কলেজ। তো আমাদের আজকের যে বিষয় শুরুতে বলেছি যে সৃজনশীল পদ্ধতি। সৃজনশীল পদ্ধতির অবতারণা যিনি করেন তিনি হচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন শিক্ষাবিদ, যার নাম হচ্ছে বেঞ্জামিন ব্লুম। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যেখানে মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল ছিল, সেখান থেকে বের করে নিয়ে আসার জন্যই মূলত সৃজনশীল প্রশ্নের অবতারণা। তো বেঞ্জামিন ব্লুম তার যে বিষয়বস্তু তিনি যেখানে আলোচনা করেছেন, যেটাকে বলা হয় ব্লুমস ট্যাক্সোনমি। তো সেই ব্লুমস ট্যাক্সোনমির আলোকে আমাদের বাংলাদেশে সৃজনশীল পদ্ধতিটা কিভাবে এসেছে সেটা নিয়েই মূলত আমি আজকে আলোকপাত করব। তো মুখস্থ করার যে বিষয়টা ছিল, আমরা বুঝে না বুঝে গলাধকরণ করেছি আর খাতায় উদ্গীরণ করেছি। সেখানে আসলে মেধার তেমন কোনো একটা পরিস্ফুটন হয়নি। যেমন মনে করো, আমাদের শিক্ষার্থীরা প্রায় সময়ই যে বিষয়টা বলে থাকে যে স্যার কোন বিষয়গুলো পড়ব, কোনটা আমাদের জন্য ইজি হবে, সাজেশন করে দেন। অর্থাৎ আমরা আসলে পড়াশোনাটা কি জ্ঞান লাভের জন্য করিনি, বরং পরীক্ষা পাশের জন্য। আর বেঞ্জামিন ব্লুম যে কাজটি করতে চেয়েছেন যে জ্ঞান লাভ এবং পরীক্ষা দুটোই যেন করা যায়, সেই আঙ্গিকে মূলত তিনি তার বিষয়গুলো বিশ্লেষণ করেছেন। ছোট্ট একটা গল্প বলি। তো একবার এক ছাত্র তার টিচারের নিকট বলল যে স্যার 100% কমন পড়ে এমন কয়েকটা রচনা বলে দেন। তো স্যার কয়েকটা নাম বললেন, তারপরে বললো স্যার এতগুলো পড়তে পারবো না, আরো সহজভাবে বলে দেন। স্যার এমন কি আছে না যেটা 100% নিশ্চিত কমন পড়ে? আপনারা না অনেক সময় বলেন যে জোর শোনে এটা আসে, বেজোর শোনে এটা আসে। তখন স্যার বললেন, যদি ঝামেলা হয়ে যায় তখন কি করবে? কয় স্যার আমি বানিয়ে বানিয়ে লিখতে পারি, আমার এত মুখস্থ রাখার দরকার পড়ে না, আমি নিজেই তৈরি করতে পারি, আপনি বলে দেন। তো স্যার বললেন, হ্যাঁ এবার তোমাদের যেহেতু জোর শন, এবার তোমাদের গরু রচনাটা আসতে পারে। তো শিক্ষার্থী করলো কি, একেবারে গরু রচনা বুঝে না বুঝে কণ্ঠস্থ করে পরীক্ষার হলে গেল। এবার পরীক্ষার হলে গিয়ে দেখে যে না, এবার তো গরু রচনা আসেনি, এসেছে নদী। এখন সে কি করবে? ওই যে সে বলল সে বানিয়ে বানিয়ে লিখতে পারে, সে রচনা লেখা শুরু করে দিল। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, নদীর পাশে একটি মাঠ, মাঠে একটি গরু চরিতেছে। বাস, এরপরে গরুর ব্যাখ্যা। একেবারে যা কিছু আছে, গরুর পা আছে, হাত আছে, ইত্যাদি ইত্যাদি আছে, অনেক কিছু ব্যাখ্যা দিয়ে, লেজ আছে, গরু আমাদের এই উপকার করে, ইত্যাদি ইত্যাদি সব লিখে শেষে সূর্যাস্ত সমাসন্ন গরুটাকে নদীতে নিয়ে গোসল করিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ শুরুতেও নদী, শেষেও নদী, মাঝখানে গরু। এই হলো অবস্থা। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে আমাদের কি দরকার? আমাদের যে কোনো বিষয় জেনে বুঝে পড়া দরকার এবং সেই অনুযায়ী আমাদের অনুসরণগুলো চালিয়ে যাওয়া দরকার, সেই অনুযায়ী লেখা দরকার। তো এই বিভিন্ন বিষয়গুলো নিয়েই মূলত আমাদের এই কাজ। তাছাড়া আরেকটি বিষয় বলতে হয়, আজকে দেখো আমাদের ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা আছে। সেই কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার যে জনক কে, জার্মান শিক্ষাবিদ ফ্রয়েবল, তিনিও কিন্তু একটি কথা বলেছিলেন যে লার্ন ফ্রম নেচার নট ফ্রম বুকস, অর্থাৎ প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করো, বই থেকে নয়। অর্থাৎ তিনিও আসলে যে কথাটা বলতে চেয়েছেন যে মুখস্থ বিদ্যার উপরে জোর দিলে চলবে না, সেখানে জানতে হবে, জেনে বুঝে কাজ করতে হবে। তো আমরা কথা না বাড়াই আমাদের মূল আলোচনায় চলে আসি। দেখো, তো আমাদের আলোচনা হচ্ছে ব্লুম ট্যাক্সোনমি এবং বাংলাদেশের সৃজনশীল প্রশ্নোত্তর এর প্রেক্ষাপট।
তো ছবিগুলো লক্ষ্য করো। এই যে ছবিটা আছে, এই ছবিতে যিনি আছেন তিনি হচ্ছেন সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ বেঞ্জামিন ব্লুম। তিনি একটি কথা বলেছেন, লক্ষ্য করো, ক্রিয়েটিভিটি ফলোজ মাস্টারি, সো মাস্টারি অফ স্কিলস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর ইয়াং ট্যালেন্ট। অর্থাৎ কি, ক্রিয়েটিভিটি, সৃষ্টিশীলতায় কি করে তোমার, হ্যাঁ, এখানে প্রভুত্বশীলতা নয়, সেখানে কি এখানে বোঝাচ্ছে যে সৃষ্টিশীলতাই সৃষ্টি করতে পারে কি, মাস্টারি, কি টিচিং করার মতো, শিক্ষণ কাজ চালানোর মতো উপযোগী। এবং সেটা কি করতে পারে, সেটা করতে পারে, দেখো কি বলছে, অফ স্কিলস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর ইয়াং ট্যালেন্ট। ইয়াং ট্যালেন্টেড যারা আছেন, হ্যাঁ, তাদের জন্য তোমার প্রথম প্রাধান্য দেওয়াই হবে কি, ওই মাস্টারি কিসের উপরে, ক্রিয়েটিভিটির উপরে। বর্তমানে দেখো সকল কিছুর উপরেই কিন্তু ক্রিয়েটিভিটি যে বাস্তবতা সেটা, হ্যাঁ, ক্রিয়েটিভিটি মানে কি, ক্রিয়েটিভ মানে কি, সৃজনশীল। এই সৃজনশীলতা, তুমি যে কোনো কাজ করতে যাও না কেন, সেই কাজেই কিন্তু আজকে এই সৃজনশীলতা, নিজস্ব উদ্ভাবনী শক্তি, হ্যাঁ, নিজস্ব স্বকীয়তা, এই বিষয়গুলো কিন্তু এখন, হ্যাঁ, একেবারে খুবই একটি কাম্য বিষয়। আরেকটি বিষয় দেখো, এই যে ব্যক্তিকে দেখছো, ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন শিক্ষাবিদ, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। তিনি কি বলছেন দেখো, আসলে জীবন ছোট নয়, আমাদের সুখের মুহূর্তগুলো ছোট। তাছাড়া জীবন ছোট মনে হওয়ার কারণ হচ্ছে স্মৃতির অভাব। আমরা কখনো বর্তমানে থাকি না, হয় থাকি ভবিষ্যতে, না হয় অতীতে। আমরা পাওয়াকে ভুলে যাই বলেই মনে হয় কিছুই পাই নাই। অর্থাৎ তিনি যে উদ্ধৃতিটা তুলে ধরেছেন, সেখানে আমি যদি সংক্ষেপে বলতে চাই যে বিষয়টা, সেটা হচ্ছে যে দার্শনিকরা একটা কথা বলেন, হ্যাঁ, যে প্রপার টাইম কোনটা, সঠিক সময় কোনটা, এটার উত্তর হচ্ছে বারবারই নাও, নাও অ্যান্ড নাও, এখনই সময়। অর্থাৎ ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, অতীতকে নিয়ে হাহুতাশ করা নয়, বরং বর্তমানকে নিয়ে বেঁচে থাকো। বর্তমান বলতে এখানে বাস্তবতা, সেই অলিক জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবতার নিরিখে আমাদের সকল কাজগুলো করতে হবে। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ আরেকটি কথা বলেছেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষ তার স্বপ্নের সমান বড়। তোমার সৃষ্টিশীলতা, তোমার চিন্তা চেতনা, হ্যাঁ, তোমার অনুভব অনুভূতি, হ্যাঁ, এই বিষয়গুলো কি বাস্তবতার নিরিখে তোমার চিন্তা করতে হবে, যার মাধ্যমে ভবিষ্যৎকে আমরা গঠন করব। আমরা একটু অ্যাডভান্স হব। দেখো, বেঞ্জামিন ব্লুম, তিনি কি 1913 সালে 21শে ফেব্রুয়ারি পেনসিলভানিয়ার ল্যান্সফোর্ডে জন্মগ্রহণ করেন। কে বলেছি দেখো, বেঞ্জামিন ব্লুম 1913 সালের 21 ফেব্রুয়ারি পেনসিলভানিয়ার ল্যান্সফোর্ড গ্রামে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন একজন গৃহিণী আর বাবা ছিলেন চিত্রশিল্পী। তার পরিচিতি, বেঞ্জামিন ব্লুমের পরিচিতি, এবং তিনি পেন স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি এবং মনোবিজ্ঞানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন, এবং লাস্টলি তিনি শিকাগো ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। এই হচ্ছে তার বায়োগ্রাফি। আর তার সম্পর্কে যদি আমরা একটু ডিটেলস দেখতে চাই, তিনি দেখো কি বলছেন যে ব্লুম ডেভেলপড দ্য ট্যাক্সোনমি অফ কগনিটিভ অবজেক্টিভস। তিনি এই ট্যাক্সোনমি অফ কগনিটিভ অবজেক্টিভসকে ডেভেলপ করেন, এবং যা তিনি 1950 সালে বেঞ্জামিন ব্লুম কর্তৃক এটা তোমার ডেভেলপ হওয়া শুরু হয়, যখন তিনি শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। কি ছিলেন? যখন শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। এবং তিনি এই যে মডেল, হ্যাঁ, ট্যাক্সোনমি অফ কগনিটিভ অবজেক্টিভসের যে মডেল, এটা চূড়ান্ত করেন 1956 সালে। কথাটাকে বুঝতে পারছো? যে ব্লুমস ট্যাক্সোনমি নামে যে আমরা আজকে যে পরিচিত, তিনি যে সিকিউ নিয়ে কথা বলেছেন, হ্যাঁ, এই বিষয়টা তিনি শুরু করেন 1950 সালে শিকাগো ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যখন নিযুক্ত ছিলেন, এবং ফাইনালি এটা চূড়ান্ত রূপদান করেন 1956 সালে। তারপর দেখো, দি মডেল ইজ এ মিনস অফ এক্সপ্রেসিং কোয়ালিটিভলি ডিফারেন্ট কাইন্ডস অফ থিঙ্কিং। বিভিন্নমুখী চিন্তা চেতনার জাগ্রত করেন তিনি তার এই ট্যাক্সোনমির মাঝে, হ্যাঁ, তার এই চিন্তা চেতনার যে থিওরিটা তিনি লিখেছেন, এর মাঝে তিনি এটা বাস্তবায়ন করেন। ইট কন্টিনিউস টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইউনিভার্সালি অ্যাপ্লাইড রিজনিং মডেলস
এটা একটা চিরন্ত মডেল হিসেবে জাগ্রত লাভ করেছে। তারপরে ইট প্রোভাইড এ ওয়ে টু অর্গানাইজ থিঙ্কিং স্কিলস ইনটু 6 লেভেলস ফ্রম দ্য মোস্ট বেসিক টু দ্য হায়ার অর্ডার লেভেলস অফ থিঙ্কিং। তার এই যে ট্যাক্সোনমি, এটাকে তিনি 6টা ধাপে বিভক্ত করেছেন এবং যেটা একটা হায়ার লেভেলে উঠেছে। 1919 লরিন অ্যান্ডারসন, ফর্মার স্টুডেন্ট অফ ব্লুম, রিভাইজড দ্য ট্যাক্সোনমি। 1990 সালের দিকে এসে লরিন অ্যান্ডারসন, যিনি বেঞ্জামিন ব্লুমের শিক্ষার্থী ছাত্র ছিলেন, তিনি এটাকে আবার রিভাইজড করেন, পরিবর্তিত রূপান্তর করেন। অ্যাজ এ রেজাল্ট এ নাম্বার অফ চেঞ্জেস ওয়ার মেড ফর দ্য 2001 মডেল। অতঃপর সেই 1950 সালে বেঞ্জামিন ব্লুম তার যে ট্যাক্সোনমি নিয়ে কাজ করেছিলেন, যেটা 1956 সালে তিনি চূড়ান্ত করেন, এবং তারই ছাত্র যেটা 1990 সালে নিয়ে কাজ শুরু করেন, কে? লরিন অ্যান্ডারসন। তিনি 2001 সালে সেটার একটা চূড়ান্ত রূপ দেন। তো বিষয়টা কি আমরা একটু দেখি। ব্লুমস ট্যাক্সোনমিতে যে কথাগুলো বলা হয়েছে লক্ষ্য করো, যে তিনি 3টি ডোমেইনের কথা বলেছেন। ডোমেইন মানে হচ্ছে দক্ষতা। হ্যাঁ, তিনি 3টি ডোমেইনের কথা বলেছেন: কগনিটিভ ডোমেইন, এফেক্টিভ ডোমেইন, সাইকোমোটর ডোমেইন। যেটাকে আমরা বাংলায় রূপান্তর করতে পারি, কগনিটিভ ডোমেইন মানে হচ্ছে জ্ঞানমূলক দক্ষতা, এফেক্টিভ ডোমেইন মানে হচ্ছে প্রায়োগিক বা কার্যকর দক্ষতা, এবং সাইকোমোটর ডোমেইন মানে হচ্ছে মনোপেশিজ দক্ষতা। কথাগুলো কি বুঝতেছো? বেঞ্জামিন ব্লুম তার যে ট্যাক্সোনমি, সেটাতে 3টা ডোমেইন সৃষ্টি করেছেন। কি কি? কগনিটিভ ডোমেইন, এফেক্টিভ ডোমেইন, সাইকোমোটর ডোমেইন, যাকে আমরা বাংলায় রূপান্তর কি করেছি? জ্ঞানমূলক দক্ষতা, প্রায়োগিক দক্ষতা এবং মনোপেশিজ দক্ষতা। আমরা আবার একটু অ্যাডভান্স হই। তো বেঞ্জামিন ব্লুম যে কথাটা বলেছেন, তিনি তার ট্যাক্সোনমিতে একটা পিলারের সাহায্যে বিষয়টা দেখিয়েছেন। পিলারের সাহায্যে লক্ষ্য করো, তিনি প্রথমত দেখিয়েছেন নলেজ, তারপর কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস এবং এভলিউশন, যেটা তিনি 1956 সালে চূড়ান্ত করেন। হ্যাঁ, এবং এটা নাউন ফর্মে ছিল, এটাকে ভার্ব ফর্মে নেওয়ার পর 2001 সালে হ্যাঁ যেটা করা হয়েছে তোমার রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, এভালুয়েট এবং ক্রিয়েট। এখানে লক্ষ্য করো, 1956 সালে সিনথেসিস যেটা ছিল সেটাকেই ক্রিয়েট করা হয়েছে, স্থান পরিবর্তন করা হয়েছে, আবার এভলিউশন যেটা আছে সেটাকে এভালুয়েট করা হয়েছে, অর্থাৎ মূল্যায়ন করা হয়েছে। তাহলে বিষয়গুলো কই? নলেজ মানে জ্ঞান, যেটাকে বলা হয়েছে পরবর্তীতে রিমেম্বার, কম্প্রিহেনশন যেটাকে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা বা বোঝা, অ্যাপ্লিকেশন যেটাকে করা হয়েছে অ্যাপ্লাই বা প্রয়োগ করা, অ্যানালাইসিস যেটাকে বলা হয়েছে বিশ্লেষণ করা, সিনথেসিস হ্যাঁ যেটা পরবর্তী লাস্ট ধাপে চলে গেছে, এই এভলিউশনটা চলে এসেছে এভালুয়েট হিসেবে, যেটাকে বলা হয় মূল্যায়ন করা, এবং সিনথেসিস যেটা ক্রিয়েট, সৃষ্টি করা। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলতে চাই, তোমার বেঞ্জামিন ব্লুম তার যে সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন, এটাকে 6টি ধাপে উন্নীত করেছেন। যে কোনো বিষয় সম্পর্কে যখন একজন ব্যক্তি আলোচনা করবে, তখন তিনি সেটাকে কিভাবে নেবেন? যে প্রথমত তিনি বলেছেন যে জ্ঞানমূলক, তারপর বলেছেন অনুধাবকমূলক, অনুধাবনমূলক মানে বোঝা, বুঝতে পারা। তারপর কি বলেছেন তিনি? প্রয়োগমূলক। এরপর তিনি কি বলেছেন? বিশ্লেষণমূলক। তারপর তিনি যেটা সংশ্লেষণ নিয়ে এসেছিলেন সেটাকে সৃষ্টিতে চলে গেছে, বিশ্লেষণমূলক, মূল্যায়নমূলক এবং সৃষ্টিমূলক। বিশ্লেষণ করে সেটাকে মূল্যায়ন করবেন এবং ফাইনালি সেটাকে সৃষ্টি করা হবে। এই 6টা ধাপে কে নিয়েছেন 2001-এ? বেঞ্জামিন ব্লুমের শিক্ষার্থী ছাত্র লরিন অ্যান্ডারসন। বেঞ্জামিন ব্লুম যেটা শুরু করেছিলেন সেটার শেষ ধাপে নিয়ে এসেছেন লরিন অ্যান্ডারসন। ক্লিয়ার? আবার বলছি, বেঞ্জামিন ব্লুম তার যে ট্যাক্সোনমিতে ক্রিয়েটিভ কোশ্চেন কয় ধরনের বলেছেন? 6 ধরনের। কি কি? জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, বিশ্লেষণমূলক, মূল্যায়নমূলক এবং সৃষ্টিমূলক। ফাইনালি
যদিও 1956 সনে বেঞ্জামিন ব্লুম যেটা বের করেছিলেন সেটাকে তিনি বলেছিলেন জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, সংশ্লেষণমূলক, বিশ্লেষণমূলক এবং মূল্যায়নমূলক। মানে বিশ্লেষণমূলক, সংশ্লেষণমূলক এবং মূল্যায়নমূলক। সেটাকে লরিন অ্যান্ডারসন নিয়েছেন তার স্যারের যে বিষয়টা সেটাকেই তিনি নিয়েছেন। হ্যাঁ, সবাই লক্ষ্য করো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, বিশ্লেষণমূলক, মূল্যায়নমূলক এবং সৃষ্টি করা, এই ধাপে মূলত তার কাজগুলো অ্যাডভান্স হয়। আমরা পরের অংশে দেখি। তাহলে এই যে ক্রিয়েটিভ কোয়েশ্চন, এটা বেঞ্জামিন ব্লুম যে বিষয়গুলো বলেছেন লক্ষ্য করে দেখো। তিনি কি বলেছিলেন যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভালুয়েটিং এবং ক্রিয়েটিং, এইটাকে তিনি আবার দুটো ভাগ করেছেন। তিনি একটাকে বলেছেন হটস আর একটাকে বলেছেন লটস। হ্যাঁ, অর্থাৎ এই যে 6টা ধাপ তিনি দিয়েছেন, এই 6টা ধাপকে আরো আবার তিনি তিনটি ধাপে ভাগ করেছেন। হ্যাঁ, এটা একটা পিলার হিসাবে আমরা দেখাচ্ছি। সেখানে নিচের যে 3টা ধাপ তাকে তিনি বলছেন লটস, আর উপরের 3টা ধাপ এটা হচ্ছে হটস। এই লটস এবং হটসটা কি একটু আমরা দেখি। রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লাইং, এটাকে তিনি বলছেন লটস। লটস মিনিং হচ্ছে লোয়ার অর্ডার থিঙ্কিং। খেয়াল করছো? লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, এটা হচ্ছে তোমার রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লাইং। আর অ্যানালাইজিং, এভালুয়েটিং এবং ক্রিয়েটিং, এটাকে তিনি বলছেন হায়ার অর্ডার থিঙ্কিং। হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। হ্যাঁ, এই হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল যেটাকে তিনি সংক্ষেপে বলছেন হটস, আর লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিলসকে তিনি বলছেন লটস। এর ধাপটা আমরা আরেকটি ছকের মাধ্যমে দেখি যে তিনি কিভাবে বোঝাচ্ছেন। দেখো, হ্যাঁ, যেটাকে পরবর্তী সময়ে তোমার লরিন অ্যান্ডারসন 2001 সালে যেটাকে লিড করেন, কি দেখো যে ওয়ান ইউজফুল ফ্রেমওয়ার্ক টু হেল্প ইউ থিঙ্ক অ্যাবাউট লার্নিং গোলস ইজ ব্লুমস ট্যাক্সোনমি 1956, which identifies 6 dimensions of cognitive processing ranging from lower to higher orders of thinking. এই যে দেখো, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, এটা হচ্ছে লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। আর অ্যানালাইজিং, এভালুয়েটিং এবং ক্রিয়েটিং, এটা হচ্ছে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। এই হচ্ছে বেঞ্জামিন ব্লুমের চিন্তাধারাটা। তাহলে দেখো, হটসে তিনি কি রেখেছিলেন? হটসে রেখেছিলেন মূলত তিনি বিশ্লেষণমূলক, তারপর তোমার ওই যে মূল্যায়নমূলক আর সৃষ্টি, যেখানে একজন ব্যক্তির স্বকীয়তা ফুটে ওঠে। আর এর যে নিচের লেভেলটা আছে, সেই নিচের লেভেলটাকেই তিনি রেখেছেন লটস। হ্যাঁ, মানে লোয়ার লেভেলে রেখেছেন। সেটা আরেকটু আমরা ব্যাখ্যায় যদি বলি, আমি ইতিপূর্বে তোমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাক্টরি ক্লাসে কিছু বিবৃতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম। সেই কথাটাই আবার একটু টেনে নিয়ে আসছি। লক্ষ্য করে দেখো যে তোমাদের 3 জন বন্ধুকে যদি একই দায়িত্ব দেওয়া যায়, 3 জন 3 রকমভাবে করে। কারণ কি, এখানে জ্ঞানমূলক, যেটাকে আমরা প্রাথমিক ধারণা বলি, সেই প্রাথমিক ধারণাটা, হ্যাঁ, কোনো বিষয় সম্পর্কে যখন কারো না থাকবে তখনই কিন্তু বিপত্তিটা ঘটবে। সহজভাবে বলি, একটা কোমল শিশু, দুটো পাত্রে, মনে করো একটি পাত্রে আগুন রাখা হলো, আরেকটি পাত্রে একটা লাল ফুল রাখা হলো। তারপরেও একজন শিশু কোনটায় হাত দেবে? নিঃসন্দেহে আগুনে। কারণ কি, আগুনের ঔজ্জ্বল্য বেশি। কিন্তু এটা যে পোড়ায়, এই জ্ঞানটা কিন্তু তার নাই। না থাকাতে সে ওই আগুনে হাত দেবে। আর তোমাকে যদি বলা হয়, তুমি কি করবে? তুমি ফুলটাই নেবে। কারণ কি, যদি বলি না তুমি ওইটাতে দাও, তুমি উত্তর দিবে যে না, এটা কি, হাত পুড়ে যেতে পারে। এই যে জ্ঞান হলো যেটা আগুন, আগুনের কাজ কি, পোড়ানো। তাহলে কি, তুমি বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো যেটা পুড়িয়ে দিতে পারে। যদি এখন ধরতে যাও, পুড়ে যাবে। এই যে তুমি, এটা আগুন, এটা হচ্ছে তোমার জ্ঞান, এটা ধরলে হাত পুড়তে পারে, এটা হচ্ছে তোমার অনুধাবন। যদি ধরে ফেলো, পুড়ে যায়, এটা হবে প্রয়োগ। এটা হচ্ছে লোয়ার লেভেল, লটস। ঠিক আছে? এরপরের যে ধাপ, যেটাকে হটস বলছেন বেঞ্জামিন ব্লুম, সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব চিন্তা চেতনা।
হ্যাঁ, ফুলটা যে নেবে, তুমি এই ফুলটাকে নিয়ে কি ফেলে দিবে নাকি টবে সাজিয়ে রাখবে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিভাবে সাজাবে, হ্যাঁ, প্লাস্টিকের পাত্রে নাকি মাটির পাত্রে কিভাবে সাজাবে সম্পূর্ণ এটা তোমার বিষয়, নাকি ফুলদানিতে সম্পূর্ণ তোমার বিষয়। হ্যাঁ, এই যে নিজস্ব চিন্তা চেতনা অ্যাপ্লাই করে যে তুমি তোমার কাজটুকু সম্পন্ন করলে, এটাই হচ্ছে ওই যে তোমার বিশ্লেষণ দক্ষতা, এটাই হচ্ছে তোমার মূল্যায়ন দক্ষতা। এর ফলে ফাইনালি তুমি কাজটি করবে, সৃষ্টি হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা অ্যাডভান্স হই। তো বেঞ্জামিন ব্লুমের যে ধারণা, সেটা থেকেই মূলত আমাদের বাংলাদেশে শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ এই সৃজনশীল প্রশ্নের অবতারণা করেছেন। আমরা একটু অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ সম্পর্কে দেখি। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ 1939 সালের 25 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি 1961 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কিছুকাল সিলেটে মহিলা কলেজে শিক্ষকতা করেন। 1962 সালের 1 এপ্রিল তিনি রাজশাহী কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে সরকারি চাকরি জীবন শুরু করেন। সেখানে 5 মাস শিক্ষকতা করার পর তিনি ঢাকায় ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে যোগ দেন, যেটার নাম বর্তমানে সরকারি বিজ্ঞান কলেজ। এই কলেজে তিনি 2 বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এই সময় তার বয়স ছিল মাত্র 23। এরপর তিনি ঢাকা কলেজের তৎকালীন অধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদের আমন্ত্রণে সেখানে যোগদান করেন। আবু সাইদ যখন ঢাকা কলেজে যোগ দেন, তখন কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন কথাসাহিত্যিক ও গদ্য লেখক শওকত উসমান। 60-এর দশকে বাংলাদেশে যে নতুন ধারার সাহিত্য আন্দোলন হয়, তিনি ছিলেন তাঁর নেতৃত্বে। সাহিত্য পত্রিকা কণ্ঠস্বর সম্পাদনার মাধ্যমে সেকালের নবীন সাহিত্য যাত্রাকে তিনি নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়ে সংহত ও বেগবান করেছিলেন 1 দশক ধরে। এই সময় কিছুকাল বাংলাদেশ টেলিভিশনে উপস্থাপনাও করেন। তো আমরা জানলাম অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ সম্পর্কে। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে এসে সৃজনশীল প্রশ্নের যে সেই বেঞ্জামিন ব্লুমের যে ট্যাক্সোনমি, সেখান থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করেন, এবং সেই ক্রিয়েটিভ কোশ্চান যেটা বাংলাদেশের শুরুতে এটা নামকরণ করা হয়েছিল কাঠামোবদ্ধ প্রশ্ন, পরবর্তী সময়ে সেই কাঠামোবদ্ধ প্রশ্ন নামকরণটা থেকে বের করে নিয়ে আসা হয় সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ, আমরা এখন দেখব অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের সেই ধারণা। দেখো, এই অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ তিনি আমাদের বাংলাদেশের সৃজনশীল প্রশ্নকে 4টি ধাপে নিয়ে আসেন। সেই যে লর্ডস যে অংশটুকু রয়েছে সেটাকে তিনি ঠিক রাখেন, কি জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক। আর এই যে হর্স যে অংশটা আছে, সেই 3টাকে তিনি একীভূত করেন। হর্স অংশ কোনটা খেয়াল আছে কি? হ্যাঁ, যে বিশ্লেষণমূলক, মূল্যায়নমূলক এবং সৃষ্টি করা, এটাকে তিনি একীভূত করে বাংলাদেশে নামকরণ করেন উচ্চতর দক্ষতামূলক। এর ফলে বাংলাদেশের সৃজনশীল প্রশ্ন হয়ে যায় 4 ধরনের। দেখো, হ্যাঁ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক। একই সাথে বাংলাদেশে এমসিকিউ প্রশ্নের অবতারণা করা হয়। এমসিকিউ মানে কি? মাল্টিপল চয়েস কোশ্চেন। এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো যে আমরা যেটাকে বলি বহুপদী প্রশ্ন, এই বহুপদী প্রশ্নগুলো আবার দেখো কি হতে পারে: 1 শব্দে সঠিক উত্তর, সত্য মিথ্যা নির্ণয়, শূন্যস্থান পূরণ, বহুপদী উত্তর নির্ণয়, এই ধরনের হয়। এখন তোমাদের লাস্টলি যে কথাটা বলতে চাই, আমরা জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে প্রায়শই ভুল করি। এই জ্ঞানমূলক প্রশ্ন আর এখানে দেখো 1 শব্দে সঠিক উত্তর, এই দুটা বিষয় একটু লক্ষ্য করো। সিকিউ এর জ্ঞানমূলক প্রশ্ন আর এমসিকিউ এর 1 শব্দে উত্তর, সঠিক উত্তর। মনে করো তোমাকে প্রশ্ন করা হলো যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, তুমি উত্তর লিখলা 1971। এটা কিন্তু সিকিউ প্রশ্নের উত্তর হলো না, এটা হয়ে গেছে তোমার এমসিকিউ, ওই যে 1 শব্দে সঠিক উত্তর। তোমাকে লিখতে হবে একটি বাক্যে, কি সেটা? বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। অন্যথায় তুমি শুধু লিখলা 1971, সে 1971 কি তোমার জন্মদিন না তোমার মৃত্যু দিবস? হ্যাঁ, সেটা আসলে প্রশ্নের উত্তর হয়নি, সিকিউ প্রশ্নের উত্তর হয়নি। ক্লিয়ার আমার কথাটা? এখন তোমাদেরকে যে বিষয়টা আমি বোঝাবো সেটা হচ্ছে, প্রায়শই তোমরা প্রশ্ন করো, স্যার জ্ঞানমূলক প্রশ্ন কয় লাইন লিখব, অনুধাবনমূলক প্রশ্ন কয় লাইন লিখব,
প্রয়োগমূলক প্রশ্ন কয় লাইন লিখব, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কয় লাইন লিখব, এখানে কথা আছে। কয় লাইন বলতে আসলে কি বুঝো? কয় লাইন না, আমাদের কারো হাতের লেখা ছোট, কারো হাতের লেখা একটু বড়, তাই না? কেউ একটু বড় করে লিখি, কেউ একটু ছোট করে লিখি। এই জন্য আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে আসলে লাইনের কথা বলা হয় নাই, বলা হয়েছে বাক্যের কথা। সেই বাক্যটা কি, পদ্ধতিটা কি, ক্লিয়ার মনে রাখবে। জ্ঞানমূলক প্রশ্ন একটি বাক্যে সম্পন্ন করতে হবে, নট এক শব্দে, নট এক লাইনে বলা হয় নাই। জ্ঞানমূলক প্রশ্ন একটি বাক্যে শেষ করতে হবে। অনুধাবনমূলক প্রশ্ন 3 থেকে 5টি বাক্যে সম্পন্ন করতে হবে। প্রয়োগমূলক প্রশ্ন 7 থেকে 12টি বাক্যে সম্পন্ন করতে হবে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 12 থেকে 15টি বাক্যে সম্পন্ন করতে হবে। কথা কি বুঝতে পারছো? লাইন নয়, কারণ আমার হাতের লেখা ছোট ছোট, আমি 3 লাইনে যেটা লিখবো, তুমি মাশাল্লাহ ডায়মন্ড পটেটোর মতো বড় বড় করে লিখবে, তুমি সেটাকে 12 লাইন লিখে ফেলবে। এটা লাইন লিখতে বলা হয় নাই, বলা হয়েছে বাক্যে। এগেইন, জ্ঞানমূলক প্রশ্ন 1 বাক্যে, অনুধাবনমূলক প্রশ্ন 3 থেকে 5 বাক্যে, প্রয়োগমূলক প্রশ্ন 7 থেকে 12 বাক্যে, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 12 থেকে 15 বাক্যে সম্পন্ন করতে হবে। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি একটু দেখো, যে বেঞ্জামিন ব্লুম এর ট্যাক্সোনমি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের সৃজনশীল প্রশ্ন সম্পর্কিত আলোচনা। তো এটাই আমরা আজকে আলোচনা করেছি। আশা করি তোমরা মনোযোগ দিয়েছ, এবং তোমরা যদি কথাগুলো মাথায় রাখো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তোমাদের লেখনী ক্ষুরধার হবে, এবং যাহা উহা তাহা এগুলো দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই। জিস্ট কথাগুলো লিখতে হবে। প্রশ্ন তোমার নিকট কি চাওয়া হয়েছে তার উত্তর দিতে হবে যখন লিখবা। বাহুল্য লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে ইনশাল্লাহ তোমাদের অ্যান্সার সঠিক হবে, তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে। তো আশা করি তোমরা মনোযোগ দিয়েছ। তোমাদের সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করব। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।